আমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। মোহর কিন্তু এখনো ভেবে উঠতে পারছে না যে সেদিন তার কাছে যে চিঠিপত্রগুলো এলো সেখান থেকে ওই দ্বিতীয় পত্রের কথা লোকে জেনে গেল কিভাবে। মোহর তো জানে না দেয়ালেরও গান আছে। যাই হোক, মোহর কিন্তু ভালোবাসা ভেসেছে কথা। ওই একদিকে যেমন ছেলের সন্ধানে ছুটোছুটি করছে, অন্যদিকে আবার ছেলের দীপান্তর হবে এই প্রচারে পাগল হলো বলে। আসসালামু আলাইকুম মল্লিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন দারোগা সাহেব, বসেন। এই কে আছিস রে? দারোগা সাহেবকে শরবত দে। অনেকদিন পর বাড়িতে বড় মেহমান এসেছে। না না না, শরবত লাগবে না, আমার মাথায় একেবারেই ঠান্ডা আছে। তাহলে বলুন কি সংবাদ নিয়ে এসেছেন? আমার লোকটাকে ওই ডাকাতগুলো ওইভাবে মেরে ফেললো, অথচ আপনি তাদের ছুতেও পারছেন না। আপনার টিকটিকিগুলো যদি বাঘ হতে চায় তাহলে তো গুলি খাবেই। আর আপনার লোক সবকিছু জেনে শুনে কেন বিপ্লবীদের কাছে গিয়েছিল, আর আমরাই ওকে খুব সাবধানে এনকাউন্টার করি। এবার মেহেরবানি করে বলুন কি প্রয়োজন? ভালোই তো রটিয়েছেন দেখছি। গ্রামের কবিরাজ মোহর আলীর ছেলে সুলতানকে কলকাতা পুলিশ ধরেছে, আর ওর 2-1টা চামচা এসেছিল খোঁজ নিতে। তাদেরকে বলেছি ঘটনা সত্য, ব্যাস দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এবার মোহরের ছেলে যদি বেকসুর খালাস পায় তাহলে কি কেউ বিশ্বাস করবে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। দেখা যাক কি হয়। বাবু কোথাও তোরা? মায়ের কাছে। তুমি এত সকাল সকাল কোথায় গিয়েছিলে? ঢাকা একটা চিঠি পাঠালাম, আমার সঙ্গে কথা হয়েছিল সদরে। তাকে একবার সুলতান ভাই খোঁজ নিতে বললাম। সে কি পারবে? জানি না, কিন্তু চেষ্টা তো করতে হবে, যদি একটা খবর মেলে। আচ্ছা, তুমি তো ফারজানা ম্যাডামকে বললেই পারতে, তার নাকি অনেক ক্ষমতা। হ্যাঁ। আপা আসবো? বাইরে দাঁড়িয়ে অনুমতি নেওয়ার কি আছে? তুমিও না পারো ভাবি, আসো তো। বসো না। না ঠিক আছে, আমার মিয়া ভাইয়ের সাথে একটু কথা ছিল। ভাবি, সংকোচের কি আছে, বলুন না। বলছিলাম ওনার কোনো খবর পেলেন? না ভাবি, এখনো কোনো খোঁজ পাইনি, তবে চেষ্টা করে যাচ্ছি। আজও ঢাকায় একজনকে চিঠি পাঠালাম ভাইজানের খোঁজ নেওয়ার জন্য। আপনি একবারটি আমায় একটু নিয়ে যাবেন? আমি গেলে নিশ্চয় ওনাকে খুঁজে বের করতে পারবো। এসব কি বলছো ভাবি? কলকাতা কত বড় শহর, ওখানে তুমি কাকেই বা চেনো? তুমি কোথায় যাবে? যে করেই হোক ওনাকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। আমি জানি না কি করব, কোথায় যাব, শুধু জানি ওনাকে ঠিক খুঁজে বের করতে হবে। উনি না থাকলে আমি তো বাঁচতে পারবো না। এই বাড়ির, আমার ঘরে যেদিকে চোখ যায় শুধু ওনার স্মৃতি জড়িয়ে আছে সবখানে।
সবকিছু মিলে আমি আর পারছি না। আপা আমি আর পারছি না, আমি কি করব তুমি বলে দাও। ভাবি শান্ত হন, দয়া করে শান্ত হন, এভাবে ভেঙে পড়বেন না। তার চেয়ে বরং আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটা সঠিক সিদ্ধান্ত নিই, নিশ্চয়ই সুলতান ভাইয়ের খোঁজ পাওয়া যাবে। এভাবে কেঁদো না ভাবি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। এভাবে ভেঙে পড়লে চলবে? তুমি একদম চিন্তা করো না, তোমাদের জামাই ঠিক সুলতান ভাইজানের একটা খোঁজ নিয়ে আসবে। শোনো না, তুমি কাল সকালে একবার ঢাকা যাও, ঢাকায় গিয়ে সুলতান ভাইজানের একটা খোঁজ নিয়ে আসো যেভাবেই পারো। ঠিক আছে, আমি কালই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঢাকায় গিয়ে ফারজানা ম্যাডামের সঙ্গে দেখা করলে একটা ব্যবস্থা হবেই, আপনি কোনো চিন্তা করবেন না ভাবি। ফুলমিয়া, ফুলমিয়া, আব্বার গলা মনে হচ্ছে। হ্যাঁ আমি দেখছি। আচ্ছা, আব্বা কোনো খবর পেলেন? পোস্ট অফিসে তো গেলাম, কোনো চিঠিপত্র দিল না। আশ্চর্য, ছেলেটা তো আর হঠাৎ করে উঠে যেতে পারে না। নিশ্চয়ই কোনো না কোনো জেলে আছে, কিংবা জামিনও তো হয়ে যেতে পারে। সুলতানের অফিসেও খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, কোনো ফল হয়নি। ওরা সাফ জানিয়ে দিল যে সুলতান আলী কয়েকদিন অফিসে আসছে না। আচ্ছা, এখন তাহলে কি করা উচিত? কি জামাই, তোমার কি মত? আমার তো মনে হয় এখানে বসে থেকে কোনো লাভ হবে না, কলকাতা যেতে হবে। সে না হয় বুঝলাম, কিন্তু অজানা অচেনা এক শহরে গিয়ে কি কোনো লাভ হবে? অবশ্য জানাশোনা থাকলে ভিন্ন কথা। এই সুইমল যখন লালবাজারে ছিল তখন আমি গিয়েছিলাম, কোনো লাভ হয়নি। আমি গেলে তো ওভাবে যাব না, গেলে ঠিক লোকটাকে ধরেই তবে যাব, কিন্তু তার আগে আমাকে ঢাকা যেতে হবে। ও, তুমি কি ঢাকার কোনো মুরব্বি ধরে কলকাতার খবর আনতে চাও? হ্যাঁ, আমার বস ফারজানা ম্যাডামের চাচা শুনেছি কলকাতার নামজাদা উকিল। তিনি যদি কোনো সাহায্য করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত ব্যাপারে উকিল মুক্তার এরা বেশ সাহায্য করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। কিন্তু তোমার ম্যাডাম কি তদবির করতে রাজি হবেন? আমি বলে অবশ্যই করবেন, আমি তার আত্মসহায়ক। তা কবে নাগাদ তুমি যেতে চাও? ইচ্ছে তো আছে কালই যাব, যেতে যখন হবে দেরি করে লাভ কি? তাই যাও, দেখো আমার ছেলেটার যদি কোনো সন্ধান পাওয়া যায়। এসো সোমনাথ। করতে চাই, সংসার করতে চাই, এবারই সবাইকে সুখে রাখতে চাই। আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি ভালো থাকবো। আমি যে কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। সুলতানকে যে পুলিশ কোথায় রেখেছে তার খবরও তো জানি না। সুলতানকে খুঁজে বের করে ইংরেজ সরকারের হাত থেকে ছাড়ানো খুবই কঠিন। ফুলমিয়াও তো যাচ্ছে, দেখি সে পারে কিনা। যদি না পারে তখন আমি নিজে না হয়, কিন্তু আমি কোথায় যাব, কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। হে আল্লাহ, তুমি আমার আর কত পরীক্ষা নেবে? আমি তো সজ্ঞানে কোনো পাপ করিনি, তাহলে কেন কেন আমি এত বড় শাস্তি পাবো? আমি কি জীবনেও শান্তি পাবো না? আমার সুলতানের রাত যখন পরিবর্তন হয়েছে, সে সংসার করতে চায়, কাজ করতে চায়, ছেলেটাকে কি একবারও পরিবর্তনের সুযোগ দেবে না? আল্লাহ দোয়া করো, দোয়া করো আল্লাহ, আল্লাহ দোয়া।
ঠিক আছে বাবা। থাকতো বাবা। একেবারে চোখের পানি ফেলবেন না ভাবি, তাতে ভাইজানের অকল্যাণ হবে। আমি যেভাবে পারি তার খবর নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, আসি আপা। সাবধানে যেও, আর পৌঁছে একটা চিঠি দিও। জি। ছেলেটা কত বদলে গেছে। এখন আমি সুলেমানের চেয়ে ফুলমিয়ার উপরে বেশি ভরসা করি। অথচ একদিন তুমি এই মানুষটাকে দু চোখে দেখতে পারতে। পুরনো কথা বাদ দে তো। ফুল বদলে গেছে, যেমন বদলে গেছে আমার সুলেমান। সত্যি ভাইজানের কি উচিত ছিল না সুলতান ভাইজানের একবার খোঁজ নেওয়া? হয়তো এখনো নিচ্ছে, আর তাছাড়া কাজের চাপও তো থাকতে পারে। তুমি আর শাক দিয়ে মাছ ঢাকতে যেও না তো। তুমি খুব ভালো করেই জানো যে তোমার উঁচু পদে চাকরি করা বড়লোক ছেলে তার বাবা মাকে ভুলে গেছে। একটা চিঠির উত্তর পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করে না। আমি মনে করি ভাইয়ের বিপদে ভাইয়ের দাঁড়ানো উচিত। অবশ্য যা মেয়ে মানুষের পাল্লায় পড়েছে, ইচ্ছে থাকলে উপায় কি? এই অবস্থায় ভাইয়ের পাশে দাঁড়ানোর উচিত ছিল না? ফুলমিয়া যতই হোক পরের ছেলে, জামাই, ওকে খাটাতে লজ্জা করে না? চিন্তা করিস না গুল, পীর বাবার দোয়ায় সব ঠিক হয়ে যাবে। আল্লাহর দয়ায় আমার কাজ শেষ। আর কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই এবারের চৌকাট ডিঙায়। পীর বাবা, আর কোনো ভয়ের কারণ নেই তো? না বেটি, আর কোনো ভয় নেই। বাবা, আমার স্বামী ফিরে আসবে তো? আমি আর কিছু চাই না, আমার স্বামীকে ফিরিয়ে আনো। তোমার স্বামী অবশ্যই ফিরে আসবে। আমি বলছি একদিন সে ফিরে আসবেই। তাই যেন হয় পীর বাবা, তাই যেন হয়। স্বামী না থাকলে মেয়ে মানুষের জীবনের থাকলোটা কি? সে যে কি কষ্টের জীবন। কিন্তু তোমার সম্মুখে আরো অনেক বিপদের আশঙ্কা রয়েছে মা। বিপদ? কিসের বিপদ বাবা? আমি সেদিন গণনা করে এই কথাগুলো বলেছিলাম। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার জীবনে খুব শীঘ্রই অনেক ঝড়ঝাপটা আসছে মা। তুমি সাবধান হও। আপনার কথা মতোই তো চলছে পীর বাবা, কিন্তু যদি বিপদ আসে তাহলে কিভাবে উদ্ধার পাবো? কাল সকালে গোসল করে তুমি এই মাদুলি ধারণ করবে, তাতেই দেখবে তোমার সমস্ত বালা মুসিবত দূর হয়ে গেছে। আর শোনো, নানান রকম প্রলোভন তোমাকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেজন্যই আমি এখানে তাবিজ পুঁতে দিলাম দোয়া পড়ে। 1 মাস তুমি এই তাবিজের বাইরে পা রাখবে না, বুঝতে পেরেছো মা? আপনি আমার একমাত্র ভরসা বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। 1 মাস পরে আমি আবার আসব। এই 1 মাস তুমি খুব সাবধানে থাকবে মা। এই সীমানার বাইরে যাবে না, অপরিচিত কারো দেওয়া কোনো জিনিস নেবে না, কারো প্ররোচনায় পা রাখবে না। তারপরেও যদি তুমি বিপদে পড়ো তাহলে ওই তাবিজ ধরে আল্লাহকে স্মরণ করবে, দেখবে সব বিপদ কেটে গেছে। আপনি এরকম কথা কেন
বলছেন বাবা? কেন বলছি সেটা সময় বলে দেবে। আমি আর আগে থেকে কেন বলি, নিজেরাই সব দেখবে। পীর বাবা দেয়া তাবিজ মন্ত্রের মতো কাজ করে। আমি পারুল দিদির মুখে অনেক শুনেছি। আমার মন বলছে সব ঝড় কেটে যাবে, গুলের মুখে হাসি ফুটবে। সে তো বটেই। আর পারুল মার কথা বলছো? পারুল মাও আমার খুব ভক্ত, তবে ওরও সময়টা খুব খারাপ যাচ্ছে। হে আল্লাহ, তুমি সকলকে হেফাজত করো, আমিন। আমরা আজ তাহলে আসি মা। আল্লাহু আকবার। গুল, কাল পীর বাবা কি বলে গেলেন? আমার সুলতান ভালো ভালো ফিরবে তো? পীর বাবা তো বলেছেন উনি ফিরে আসবেন, আরো বলেছেন আমাকে বাড়ির বাইরে না বেরোতে। কেন? তোকে বাইরে বেরোতে মানা করলো কেন? বাড়ির বাইরে পা রাখলে নাকি বিপদ হবে। বিপদ? কিসের বিপদ? বুঝলে না, নতুন বউ, বাইরে কত রকমের বদহাওয়া আছে। তাছাড়া জিনপুরেরাও তো অনেক সময় নতুন বউদের খুশ দিয়ে বাড়ি থেকে বের করে নিয়েছে। নেয় না আবার? আমারও তো এমনটা হয়েছিল। আমার অবশ্য এমনটা হয়েছিল আমার স্বামী কবরে যাবার পর। মনটা কেমন যেন আনচান করতো, রাতের বেলা ভালো ঘুম হতো না, কে যেন আমার নাম ধরে ডাকতো। মনে হতো পদ্মপুকুরের ধারে আমাকে ডাকছে। এটাকে বলে নিশির ডাক। এই ডাক এড়ানো বড় শক্ত। অবশ্য দরজা পর্যন্ত যেতে না যেতেই আমার ঘোর কেটে যেত। আহা, তোর রোগটা তো ছিল আলাদা। সুলেমানের আব্বাই তো বলেছে। আর তাছাড়া তো নিশি ডাকের ঘটনা তো আমরা সবাই জানি। আম্মা, আমি এখন উঠি, অনেক কাজ পড়ে আছে, সেগুলো সেরে নিই। তোমার আর কাজ করতে হবে না, তুমি আগে গোসল করে পীর বাবার যা মাদুলিটা পরে নাও। কিন্তু অনেক বাসি কাজ রয়ে গেছে তো। এদিকটা আমি সামলাবো, তুমি আগে যাও গোসল করে নাও। যা যা, তাড়াতাড়ি যা তো গোসল। চাচি দে আমার কাছে দে। অন্তরা চল, আমিও যাই তোর সাথে। তুমি এখানে? আজ মিজানের জন্মদিন, তোমার মনে আছে? কেন মনে থাকবে না? মিজানের কথা কি ভুলতে পারি? ভোলা যায়? আমি ভুল ভেবেছিলাম। ভেবেছিলাম আজকাল হয়তো তোমার মিজানের কথা মনেই পড়ে না।
তোমার এমনটা মনে হওয়ার কারণ? না, আজকাল তো তুমি মিজানের কথা সেরকম ভাবে বলো না। আজ সারাদিনে একবারও মনে করনি, আর তোমার মন খারাপ হতেও দেখিনি। সবকিছু কি চোখে দেখা যায় বড় বউ? তোমরা মেয়ে ছেলে ডাক ছেড়ে কাঁদতে পারো, আমরা পুরুষরা সেটা পারি না। আজ আমাদের এতগুলো সন্তান, তবু মিজানকে ভুলতে পারি না, ভুলতে চাইও না। মনে হয় এই তো সেদিন, তাই না? আমার মিজান সারা উঠোন জুড়ে ছুটে বেড়াচ্ছে, খেলা করছে, হাসছে। কত আবদার ছিল তার, অথচ কত বাধ্য। আমার সব কথা শুনতো। আর যদি সে থাকতো। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো বড় বউ, আমাদের মিজান মারা যায়, হয়তো ঝোপের আড়ালে লুকিয়ে আছে, ডাকলে দৌড়ে খুলে শুনবে। অথচ আমার শেষ ওষুধটাও যখন ব্যর্থ হলো, আমি নিজ হাতে ওকে এখানে ভোট দিয়েছিলাম। হায় আল্লাহ, একজন পিতার জন্য যে সেটা কত কষ্টের। ইয়া আল্লাহ, তুমি ওকে দুনিয়াতে পাঠালেই বা কেন, আর তুলেই বা নিলে কেন? শুধু শুধু আমাদের মনটা ভেঙে দিলে। কি এমন গুনাহ করেছিল আমার এতটুকু বাচ্চাটা? হয়তো আল্লাহ ওকে বেশি দিন ছেড়ে থাকতে চায়নি, তাই তুলে নিয়ে গেছে। আজকে মিজানের পরে আমার দুটো ছেলে মেয়ে, তারপরও ওর শূন্যতাকেও পূরণ করতে পারলাম না। তাহলে সেই শূন্যতা বুকের মধ্যে বড় বেশি করে বাজে, কোনোদিনও পূরণ হয় না। চলো, রাত হচ্ছে, চলো দেখি আমার নানা ভাই আবার কি করে। যে কদিন বেঁচে আছি ওদিন নিয়েই তো থাকতে হবে। এসো। আরে নিজের সন্তান সে যতই খারাপ হোক না কেন, তাকে কি ফেলে দেয়া যায়? চারিদিকে তো এমনি ছ্যাঁ ছ্যাঁ পড়ে গেছে, এর মধ্যে আপনি আবার। চুপ করো, তোমাদের মুখ থেকে জ্ঞানের কথা শুনতে আমার ঘেন্না হচ্ছে, আমার লজ্জা হয়। আর পুলিশ তোমাদেরকে ধরবে কেন? তোমরা তো পুলিশের চামচা, আর কেষ্ট যে পুলিশের চর এটা গ্রামের বাচ্চারাও জানে। তৈরি হয়ে থাকো, বিপ্লবীরা কিন্তু তোমাদের ছাড়বে না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।